বাড়ির পাশের ফ্যাক্টরি থেকে ধোঁয়া উঠছে, বাচ্চাদের কাশি থামছে না, এমনকি টিউবওয়েলের জল থেকে কেমিক্যালের গন্ধ আসছে। এমন সময় আপনি কি চুপ থাকবেন, নাকি আইনের সাহায্য নিয়ে নিজের অধিকার বুঝে নেবেন? নমস্কার, আমি রিনিকা চক্রবর্তী। আপনারা দেখছেন লিগ্যাল জোন, যেখানে জটিল আইন সহজ ব্যাখ্যা। আজ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ আইনজীবী মিস্টার শিবজ্যোতি চক্রবর্তী। আপনাকে লিগ্যাল জোনে স্বাগত জানাই স্যার। থ্যাংক ইউ রিনিকা। স্যার, আপনার থেকে প্রথমেই জানতে চাই, বাড়ির পাশের ফ্যাক্টরি যদি সত্যি ধোঁয়া ছড়ায়, তাহলে এই বিষয়ে সাধারণ মানুষরা কি করতে পারে? ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ রিনিকা ফর ইনভাইটিং টু দিস ডিসকাশন। আমাদের এখন ব্যাপার যেটা হচ্ছে, ফ্যাক্টরি থেকে শুরু করে যে কোনো দূষণ এখন কিন্তু আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে সেটা খুবই ক্ষতিকারক একটা বিষয়। তা আমরা যত শীঘ্র তার ব্যাপারে সচেতন হব, আমরা নিজেদেরও প্রোটেক্ট করতে পারবো এবং অলওয়েজ, যেমন আমাদের ক্রেতা সুরক্ষায় বলে, দ্য কনজিউমার হ্যাজ টু বি অ্যাওয়্যার। একইভাবে আমাদের বিং আ সিটিজেন অফ দ্য কান্ট্রি, একটা আম নাগরিক হিসাবে আমাদের পরিবেশ সচেতনতাটা খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন আইন আছে। আমাদের জাতীয় পরিবেশ আদালত একটা সংগঠিত হয়েছে, দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটাকে বলা হয়, এবং এটার প্রিন্সিপাল বেঞ্চ হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। কলকাতা বেঞ্চ একটা আছে যেটা 11টা রাজ্যকে কভার করে। এরকম আমাদের বিভিন্ন জোন আছে, যেমন ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের। এবার এই যে একটা বিশেষ আদালত, এখানে কিন্তু বিভিন্ন, যেমন আমাদের ক্যালকাটা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা ট্রায়াল কোর্টসে এবং বিভিন্ন ধরনের মামলা হয়। এই জাতীয় পরিবেশ আদালতে কিন্তু শুধুমাত্র পরিবেশ সংক্রান্ত মামলাই কিন্তু হবে, যেটা তার নামটাই সাজেস্ট করছে। এবং এই আদালতের কিন্তু যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদালতের যেমন একটা কোর্টের যেরকম পাওয়ার থাকে, এই আদালতের কিন্তু কিছু বিশেষ ক্ষমতাও দেওয়া আছে। এই আদালতের নির্দেশ যদি অবমাননা হয়, তার জন্য কিন্তু খুব কড়া আইন আছে। সেই নির্দেশিকা অর্থাৎ দ্য সলেম অর্ডার্স, যেটা আদালত থেকে দেয়া হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের নিয়ম আছে। এবার যে প্রশ্নটা আমার করা হলো যে কালো ধোঁয়া, শুধু কালো ধোঁয়া কেন? বিভিন্ন জায়গা থেকে আজকে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, সাপোজ আমি যদি বলি কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে একটা বড় বড় প্রজেক্টে, যেরকম আমাদের হাউজিং প্রজেক্ট থেকে শুরু করে, সেখানে প্রচন্ড পরিমাণে ডাস্ট পলিউশন হয়। এবং ফ্যাক্টরির পাশে ঘর থাকাটা তো যারা থাকে তারাই বুঝতে পারবে। এখন আজকে আমার বাড়ির পাশে কোনো ফ্যাক্টরি নেই বলে আমি জানি না, সেটা তো কথা নয়। এবার সেই ক্ষেত্রে নিয়ম যেটা হচ্ছে, আগে ছিল অনেক রকমের। আগে যেমন হাইকোর্টে রিট পিটিশন করতে হতো, অনেক সময় সিভিল কোর্টে যেতে হতো। এখন কিন্তু সেই জায়গাটা নেই। এখন সরাসরি আমি পলিউশন কন্ট্রোল বোর্ড, প্রতিটা রাজ্যে একটা করে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে এবং পলিউশন কন্ট্রোল কমিটিও আছে, যেগুলো ইউনিয়ন টেরিটরি, তাদের ক্ষেত্রে পলিউশন কন্ট্রোল কমিটি আছে। তাদের কাছে একটা অভিযোগপত্র দিতে হবে। সাথে সাথে একটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ পরিবেশ দপ্তর, তাকেও একটা অভিযোগপত্র দিতে হবে। দেওয়ার পর একটা মিনিমাম একটা আমাদের ফোর্টনাইটের টাইম থাকে, একটা উল্লেখ থাকে যে কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার। তারপরে ফোর্টনাইট হয়ে যাওয়ার পর, অর্থাৎ ফোর্টনাইট বলে 14 দিন, টু ক্লারিফাই। তো 14 দিন হয়ে যাওয়ার পর সেইখানে সেই অর্থে আমরা জাতীয় পরিবেশ আদালতে যে কোনো নাগরিক মামলা ফাইল করতে পারে, সেটা তাদের একটা অধিকার। স্যার, যেটা কমন প্রশ্ন, যে অভিযোগ করতে গেলে কোথায় যেতে হবে এবং কি কি প্রমাণ থাকলে মামলাটা শক্তিশালী হবে? মামলা ফাইল করবার জন্য যে প্রশ্নটা হচ্ছে যে কি কি প্রমাণ লাগবে বা কি ধরনের প্রমাণ হলে মামলা ফাইল করা যায় বা অভিযোগ দায়ের করা যায়। তা এই ক্ষেত্রে আমি বলবো, একটা লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগে স্পষ্ট করে, ব্রিফলি, মানে ছোট করে লিখতে হবে যে আমার আশেপাশে কি কি পরিবেশের কি কি দূষণ হচ্ছে, কিভাবে পলিউশন হচ্ছে, সেগুলো একটা ছোট করে দিতে হবে। এবং এখনকার যেটা ফলো হয় হচ্ছে কালার ফটোগ্রাফস, এবং কালার ফটোগ্রাফস উইথ ডেট অ্যান্ড টাইম। কথার কথা, আমার বাড়ির সামনে আমার কাছে একটা কেস এসেছিল, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েই বলি। আমার কাছে একটা কেস এসেছিল, সেখানে আমার কাছে বলা হয় যে আমাদের বাড়ির পাশে একটা ওই গার্বেজ ডাম্প ইয়ার্ড করা হবে।
তা আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে ডাম্পিয়ারটা কি আগে ছিল বা কনস্ট্রাকশন হয়েছে? বলছে না, আমরা বাড়ি কেনার পরে দেখছি শুরু হয়েছে কাজ, এখানে ময়লা ফেলা হবে। ঠিক আমাদের তো মানে যে এসেছিল ক্লায়েন্ট তার বাড়ির পাশে। তখন আমি বললাম যে আপনারা মিউনিসিপ্যালিটিতে জানিয়েছেন? আমি ক্লায়েন্টের নাম ডিসক্লোজ করছি না ফর কনফিডেন্সিয়ালিটি পারপাস। আমি ক্লায়েন্টকে একে জানিয়েছেন আপনার মিউনিসিপ্যালিটি থেকে? বললাম আমরা জানিয়েছি, তারা বলেছে দেখবো, কিন্তু কিছু করেনি। তখন আমি তাদেরকে বললাম যে আপনারা যে ডাম্পিয়ারটা তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, কখন, একটা ব্রিফ একটা রাইট আপ করে অভিযোগ, সেখানে ওই যে গার্বেজ যেটা ডাম্প করা হবে তার একটা ছবি, জিওট্যাগ পিকচার্স to clarify, with date and time, which will also contain the latitude and longitude. তাহলে সেইটা হয়ে গেলে কিন্তু তাহলে যেই দপ্তরে হোক, সে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হোক বা যে কোনো দপ্তরে, বিশেষ করে দপ্তরটা হচ্ছে পরিবেশ দপ্তরই আমরা কমপ্লেনগুলো ইউজুয়ালি অ্যাডভাইস করে থাকি ফাইল করতে, সেখানে তার সঙ্গে একটা লিখিত হয়ে এবং তার সঙ্গে ওই জিওট্যাগ ছবিগুলো দিয়ে দিলে কনসার্ন অথরিটি যারা আছে, যারা দেখবে, খতিয়ে দেখবে, সত্যতা যাচাই করবে, কতটা কি সত্যটা ঘটনার, কারণ অনেক রকমের কমপ্লেন যায়, ঠিক আছে, আমি সেই বিষয়টা পরে একটু ছোট করে বলবো, তার সত্যতা যাচাই করবে এবং ডেট অ্যান্ড টাইম অফ দ্য কমপ্লেন্ট দিয়ে একটা অভিযোগ দায়ের করা যেতে পারে। তার জন্য কিন্তু নট নেসেসারি আমায় থানায় গিয়ে একটা জিডি করতে হবে, আর থানায় গিয়ে বলতে হবে একটা এফআইআর করো। তো এর সঙ্গে পরিবেশের সঙ্গে কিন্তু ওরকম সরাসরি ওরকম লিঙ্ক নেই। আমার পাশে একটা পরিবেশের সমস্যা হচ্ছে, সেটা আমি প্রমাণ সাপেক্ষ এই করে আমি দিতে পারি, এবং এখানে ভিডিও বা সিডি সেটাও কিন্তু কোর্টের লিভ ক্রেভ করে ফাইল করা যায়, এবং উইথ স্টিল পিকচার্স, যেটা বললাম আবারও বলছি, জিওট্যাগ পিকচার্স উইথ ডেট অ্যান্ড টাইম, এই প্রমাণ দিয়ে একটা অভিযোগ দায়ের করাই যেতে পারে একটা দপ্তরের কাছে। এবং তারপরে যখন আমরা মামলার দিকেও যখন যাব, আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি ডিসকাশনটা, মামলার দিকে গেলেও কিন্তু আমাদের ওই জিওট্যাগ ছবিগুলো দিয়ে কিন্তু এনক্লোজ করেই মামলাও ফাইল করতে হবে। স্যার, অনেকে মনে করেন এনজিটিতে গেলে ভীষণ খরচ হবে, এই কথাটা কতটা সত্যটা? মামলা মোকদ্দমা মানে একটা খরচার বিষয়, এটা কিন্তু সত্যি কথা, কিন্তু এবার বিষয় হচ্ছে কতটা খরচা। সেখানে একটা সরকারি একটা ফিজ দিতে হয়, একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ফিজ যেটা লাগে, সেটা কেস টু কেস ভ্যারি করে। একটা ওই অনলাইনে একটা পেমেন্ট সিস্টেম থাকে, যারা মামলাকারী মামলা ফাইল করছে তারা তখন অনলাইনে, এখন নিয়ম হয়েছে কিন্তু জাতীয় পরিবেশ আদালতে মামলা ফাইল করতে গেলে কিন্তু ডেফিনেটলি সেটা কিন্তু অনলাইনে করতে হবে, এবং তারপরে প্রয়োজন হলে হার্ড কপি জমা দিতে হবে। তো অনলাইনে একটা ফিজ দিতে হয়, আর ড্রাফটিং করে একটা মানে যেটা একটা নমিনাল যে খরচা হয়, বা নোটারি করে ইত্যাদি জেরক্স টেরক্স করে, মানে বিশাল খরচা সেটা বলবো না, একটা একটা মানে এক্সাক্ট তো এবার লয়ার টু লয়ার ভ্যারি করে, লাইক প্রফেশনালস, ডক্টরস, লয়ার্স, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, দে হ্যাভ দেয়ার ওন সেট অফ ফিজ, ঠিক আছে। সেই ক্ষেত্রে বলবো এক একজন লয়ার টু লয়ার এটা ভ্যারি করে, তাদের সিনিয়রিটি, এবং তারা মানে মানে আমরা লয়াররা নিজেদের ফিস নিজেরাই আমরা সেটাকে ঠিক করে সেটাকে বলি, কিন্তু মানে খরচা যেটা বলছো যে একটা বিশাল একটা খরচা লোকের কাছে, যেটা একটা ধারণা, না বিশাল খরচার কিন্তু নয়, একদমই নয়, বিশাল খরচার নয়। স্যার, পলিউশন কন্ট্রোল বোর্ড যদি অভিযোগ না নেয় বা দেরি করে, তখন কি করব? আচ্ছা, পলিউশন কন্ট্রোল বোর্ড যদি অভিযোগ না নেয়, কথাটা কিন্তু সত্যি কথা বলবো বলাটা উচিত নয়। আমরা এই যে টার্মিনোলজি গুলো ইউজ করি, আমার অভিযোগ নিল না, আমি যদি যে কোনো সরকারি দপ্তরে যদি আমি যাই, তারা কিন্তু আমার অভিযোগ নিতে বাধ্য। যদি এবার অনেক সময় মানে এটা শুনি যে না, বললো না এইভাবে কমপ্লেন লিখলে হবে না, অন্য কেউ লিখে আনো, সেই ক্ষেত্রে আমি বলবো, এটা আমার ব্যক্তিগত সাজেশন বা আমার ব্যক্তিগত অ্যাডভাইস বলতে পারো, বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। পোস্টে কিন্তু বাই ইন্ডিয়া পোস্টে, স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে কিন্তু চট করে কোনো চিঠি ইউজুয়ালি রিফিউজ হয় না। আর যদি রিফিউজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি যখন পরবর্তীকালে তো আমাকে কোর্টের দ্বারস্থ হতেই হবে, তো যখন আমি কোর্টের দ্বারস্থ হব, তখন আমাকে এই ঘটনাটা বলতে হবে যে আমি তাকে অভিযোগ করতে গেছিলাম, সে নেয়নি। ইউজুয়ালি কিন্তু সেটা খুব কম হয়। আর যদি নাও নেয়, যেমন আমি একটা ছোট উদাহরণ বলছি, ক্রিমিনাল কেসের ম্যাটারগুলো যখন ক্লায়েন্টরা আসে বলে থানায় যাই জিডি নিতে চায় না, উইচ ইজ আ ভেরি কমন প্র্যাকটিস। এটা আমি নিজেও দেখেছি, থানায় গেলে একটা জিডি নিতে গেলে, মানে আমি জানি না জিডি নিলে তো কি বড় একটা দায়িত্ব হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে একটা জিডি নিতে গেলে লোককে যথেষ্ট পরিমাণে মানে ঘুরতে হবে, প্রচন্ড ডিটেলস দিতে হবে, অনেক ক্ষেত্রে নেওয়া হয় না, অনেক ক্ষেত্রে অ্যাব্রাপ্টলি বলা হয় যে না আমরা জিডি নেব না। আর এফআইআর তো দূর হস্ত, আমি অত দূর যাচ্ছি না। তা দপ্তরে যদি কোনো অভিযোগ দায়ের করতে হয়, সেটা বাই পোস্টে পাঠিয়ে দেওয়া যেতে পারে, পাঠিয়ে দিয়ে তারপরে তারা যদি রিফিউজও করে, সেইটা দিয়ে আমরা যখন মামলা ফাইল করব, তখন আমরা সেটা বলেই দিতে পারবো যে আমরা অভিযোগ করেছি কিন্তু সেটাকে শোনা হয়নি। তাহলে আরো বরঞ্চ কেস আরো স্ট্রং হবে, দ্য কেস উইল হ্যাভ গুড মেরিটস। স্যার, অনেক সময় ফ্যাক্টরি লাইসেন্স দেখিয়ে বলে আমাদের সবকিছু ঠিক আছে,
কিন্তু পরিবেশ তো দূষণ হচ্ছে, তখন পাবলিক কি করবে? ফ্যাক্টরি কি ধরনের ফ্যাক্টরি সেটার উপর কিন্তু নির্ভর করে। কি ফ্যাক্টরি? একটা মানে লোহার ফ্যাক্টরি, মানে কি বলবো, গ্রিল কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং হতে পারে, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি হতে পারে। এবার ইউজুয়ালি ফ্যাক্টরির কিন্তু শুধু এই ফ্যাক্টরির লাইসেন্স, অর্থাৎ ওই লেবার ডিপার্টমেন্টের লাইসেন্স আর ট্রেড লাইসেন্স নিয়ে কিন্তু একটা ফ্যাক্টরি চালানো যায় না। একটা ফ্যাক্টরির কিন্তু বিভিন্ন ধরনের পারমিশন লাগে। যেমন পলিউশন কন্ট্রোল বোর্ডের দুটো টার্ম আছে, দুটো টার্মিনোলজি আছে, সেটা আমি বলতে চাই। একটা হচ্ছে কনসেন্ট টু অপারেট অ্যান্ড কনসেন্ট টু এস্টাবলিশ, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981 এবং ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, এই দুটো আইনে বলা আছে ফ্যাক্টরিকে কিন্তু এই দুটো জিনিস নিতে হবে। মানে এই দুটো হচ্ছে একটা স্ট্যাটিউটারি, একটা সরকারি পারমিশন। আমি একটা ফ্যাক্টরি চালাবো, কার থেকে? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের থেকে এটাকে নিতে হবে, ঠিক আছে? এই দুটো নেওয়ার পর তারা চালাতে পারবে। এবার এইটার মানে এটা নয়, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, যে অনেক সময় ফ্যাক্টরির ওই ফ্যাক্টরি লাইসেন্স বা লাইসেন্স দেখিয়ে বলে যে না আমাদের তো লাইসেন্স আছে, আমরা তো চালাতেই পারি। ডেফিনেটলি ফ্যাক্টরি ইন অপারেশন যখন চলবে, রানিং কন্ডিশনে, তখন সেই ক্ষেত্রে ফ্যাক্টরি চালাবো আমি আইন মেনে। কিছু আমাদের ওই যেমন ওয়াটার রেস্টুরেন্টসদের ক্ষেত্রে বা হোটেলসদের ক্ষেত্রে সিওডি লেভেল, বিওডি লেভেল বলে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। আমি যদিও যে খুব ডিটেল সেই ব্যাপারে মাস্টার তা নই, কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে দ্যাট ইজ এ ভেরি টেকনিক্যাল অ্যাসপেক্ট। এই সিওডি আর বিওডি লেভেলটা মেনটেন কিন্তু সব হোটেলকে করতে হবে এবং সেটা কিন্তু চেক করার দায়িত্ব পলিউশন কন্ট্রোল বোর্ডের। যদি লেভেলটা এক্সেস হয়, কারণ আলটিমেটলি সব জল কিন্তু সে ডিসচার্জ হচ্ছে আমাদের হাইড্রেন দিয়ে, কোনো নালা দিয়ে, গঙ্গা আলটিমেটলি। সো উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য গ্যাঞ্জেস। ইট ইজ নট আ পার্সোনাল প্রপার্টি, ইট ইজ দ্য পাবলিক। উই অল আর হ্যাভিং দ্য বেনিফিট। আমরা সেখান থেকে তো সবাই সেটা বেনিফিট নিচ্ছি। তা সেই ক্ষেত্রে ফ্যাক্টরির কনসেন্ট টু অপারেট, কনসেন্ট টু এস্টাবলিশ, ট্রেড লাইসেন্স, ফ্যাক্টরি লাইসেন্স ফ্রম দ্য লেবার ডিপার্টমেন্ট ছাড়াও আরও যদি কোনো লাইসেন্স নিতে হয় সেটা কিন্তু নিতে হবে, কিন্তু নিয়ে তাদের আইনটা মেনে চলতে হবে। যেমন রেস্টুরেন্ট এর ক্ষেত্রে যেমন ওই লেভেলটা কিন্তু মেনটেন করতে হবে। আর এই যে বিভিন্ন কারখানা থেকে স্মোক হয়, এক্সেসিভ যেন ডিসচার্জ না হয় স্মোক, বা তাদেরও একটা কিন্তু একটা প্যারামিটার আছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ মেজারিং দ্য কোয়ালিটি অফ এয়ার ইন দ্য সারাউন্ডিং। আমাদের মানে এটা খুবই একটা ভালো উদ্যোগ আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আগেই নেওয়া হয়েছিল, এখনো সেটা চলছে। এই AQI মেনটেনেন্সটা বিভিন্ন বড় বড় কনজেস্টেড জায়গা বা বড় বড় মোড়, যেগুলো খুব ভেরি বিজি প্লেসেস কলকাতা এবং আশেপাশে, সেই সমস্ত জায়গায় সেখানে কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের একটা মেশিন রাখা থাকে, যেটা কন্টিনিউয়াসলি মনিটর করে কোন জায়গায় কতটা কি দূষণ হচ্ছে। অনেকে বলে যে ফ্যাক্টরির শব্দে ঘুমোতে পারছে না, এই বিষয়ে কি অভিযোগ করতে পারে তারা? হ্যাঁ, এই একটা মামলা আমার কাছে এসেছিল। এই মামলাটা হচ্ছে জায়গাটার নাম বললে তো বলাটা জানি না উচিত কিনা, ওই আমাদের ডানলপের কাছাকাছি একটা মামলা আমার কাছে এসেছিল ফর অ্যাডভাইস। এবং আমার একজন কলিগ ফ্রেন্ড, হি ইজ অলসো অ্যান অ্যাডভোকেট, সেও আমার কাছে অ্যাডভাইসের জন্য এসেছিল তার ক্লায়েন্টকে নিয়ে, জাস্ট টু গিভ হিম আ গাইডেন্স। তার ক্লায়েন্ট হচ্ছে দুতলায় থাকে আর ফ্যাক্টরিটা হচ্ছে ঠিক একতলায়, ঠিক আছে? এবং ফ্যাক্টরিটা আমার এক্ষুনি মনে পড়ছে না কিসের ফ্যাক্টরি, কিন্তু ফ্যাক্টরিটা প্রচণ্ড আওয়াজ হতো এবং এত বেশি আওয়াজ হতো, দেখবে অনেক সময় আওয়াজের জন্য না ভাইব্রেশনে এই দেয়ালে ক্র্যাকস হয়, এই যে দেখতে পাচ্ছ ওই উপরে ক্র্যাকস, এগুলো তো ডাম্প হয়েছে বলে, কিন্তু এরকম না, এরকম টাইপেরই কিছুটা ক্র্যাকস দেখা যায়, ঠিক আছে? এই ক্র্যাকসটা হয়েছে ভাইব্রেশনের জন্য এবং সে আওয়াজের জন্য, এবং তার বাড়ি, তার মানে সে থাকে দুতলায় ফার্স্ট ফ্লোরে, সে থাকতে পারছে না, মানে বলছে আমার থাকাটা দুরূহ বিষয় হয়ে যাচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি ফ্যাক্টরি চলছে। নিয়ম কিন্তু সেটা নয়, ফ্যাক্টরি চলার কিন্তু একটা নির্ধারিত আইন আছে। আমি কিন্তু সন্ধ্যে 6টার পর, মানে সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পর কিন্তু ফ্যাক্টরি চালাতে পারি না। এটা আমাদের ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 থেকে শুরু করে বিভিন্ন আইনে কিন্তু বলা আছে। সেখানে তারা পুলিশেও অভিযোগ করেছে, কিন্তু পুলিশ স্বাভাবিক যেটা বলেছে যে এটা পরিবেশের ব্যাপার, এটা সিভিল ম্যাটার, আমরা এখানে এন্টারটেন করব না। তো আলটিমেটলি সেই ব্যক্তি কিন্তু ওই ফ্যাক্টরি ঠিক তার নিচের ফ্লোরে ছিল, সে জাতীয় পরিবেশ আদালতে আসে, তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করে জাতীয় পরিবেশ আদালতে এসে সে কিন্তু রিলিফ পেয়েছিল, কারণ এই মামলাটা আমি দেখেছিলাম, মামলাটায় আমি নিজেও ছিলাম। আলটিমেটলি কিন্তু রিলিফ পেয়েছে, এবং শুধু তাই নয়, মামলাটায় তার জয় হয়েছে। যে ব্যক্তি মামলা ফাইল করেছিলেন, পরবর্তীকালে তিনি আরেকটা মামলা করেন
আর একটা মামলা করে এই যে বিভিন্ন ক্র্যাকস দেখা দিয়েছে ড্যামেজেসের জন্য, অর্থাৎ কম্পেনসেশনের জন্য একটা মামলা ফাইল করেন। কম্পেনসেশন ক্লেম করেছিলেন অনেকটা অ্যামাউন্ট, আমি যতদূর খুব যদি ভুল না করি প্রায় 4 থেকে 5 লাখ টাকার কাছাকাছি। হয়তো উনি ওনার দিক দিয়ে যুক্তিসঙ্গত, কিন্তু মহামান্য আদালত থেকে ওনাকে মনে হয় 50,000 বা এরকমই কিছু একটা দেওয়া হয়েছিল ধার্য, 50,000 বা 1 লাখের মধ্যে একটা অ্যামাউন্ট ধার্য করেছিলেন। এই মানে মেন ব্যাপারটা হচ্ছে যে কোর্ট থেকে মামলাটা গ্রহণ করেছিল এবং কোর্ট থেকে সেটা অ্যাকসেপ্ট করেছিল যে হ্যাঁ ওনার ড্যামেজটা হয়েছে এই কারণেই। এবং হ্যাঁ উনি তার জন্য অনেক খাটাখাটনিও করেছিলেন, বিভিন্ন ভ্যালুয়ারের রিপোর্টও নিয়েছিলেন যে আমার প্রপার্টির ভ্যালু কতটা ড্যামেজ হয়েছে, সেই খাটাখাটনি অনেকটা করতে হয়েছে। তো আলটিমেটলি দ্যাট পার্সন গট রিলিফ, সে সেখান থেকে সুরাহা পেয়েছিলেন সেখান থেকে। স্যার এনজিটি কি কখনো ফ্যাক্টরি বন্ধ করতে বলে? এরকম প্রচুর উদাহরণ আছে ফ্যাক্টরি বন্ধের। আচ্ছা, কখন ফ্যাক্টরি বন্ধ হবে? প্রথম কথা, ফ্যাক্টরিটা যদি লোকেশনাল সাইটিং পলিসি অনুযায়ী, আমাদের একটা কনসেপ্ট আছে সাইটিং পলিসি পলিউশন কন্ট্রোল বোর্ডের, সেই সাইটিং পলিসি অনুযায়ী এক একটা ফ্যাক্টরি এক এক জায়গায় স্ট্যাবলিশ হতে পারে বা সেই লোকেশনে কাজ করতে পারে। যেমন রেড ক্যাটেগরি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি, তারা কিন্তু লোকালয় অর্থাৎ মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে হতে পারবে না। এবার সেই ক্ষেত্রে যদি সেই ফ্যাক্টরি সেইখানে এস্টাবলিশ করে ফেলে নিজেকে, তাহলে সেই ক্ষেত্রে তো একটা ক্লোজার অর্ডার ইস্যু করতেই হবে। এবং ক্লোজার অর্ডার কোর্ট থেকে কেন, মানে পলিউশন কন্ট্রোল বোর্ডের নিজস্ব ক্ষমতা আছে ক্লোজার অর্ডার দেওয়ার। অনেক ক্ষেত্রে ক্লোজার অর্ডার দেওয়ার আগে তাদেরকে হিয়ারিংয়েও ডাকা হয়, ম্যাক্সিমাম একটা সুযোগ দেওয়া হয়, তাদেরকে শোনা হয়, তারপরে শুনে তাই রিপোর্টটা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের জাতীয় পরিবেশ আদালতে দেয়। কোর্ট থেকে যখন মনে করে যে না এই রিপোর্ট অনুযায়ী ফ্যাক্টরি এখানে চলতে পারে না, প্লাস আরো অনেকগুলো কারণ আছে, যেমন প্রপার লাইসেন্স নেয়নি। ম্যাক্সিমাম ফ্যাক্টরি, আমাদের শুধু পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষে যদি ভালো করে সুপারভিশন করা যায়, দেখা যাবে ম্যাক্সিমাম ফ্যাক্টরির কনসেন্ট টু অপারেট, কনসেন্ট টু এস্টাবলিশ নেই। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং বিভিন্ন কেস স্টাডি থেকেও বলছি, এবং বিভিন্ন সমীক্ষাতেও দেখা গেছে তারা কনসেন্ট টু অপারেট, কনসেন্ট টু এস্টাবলিশ কি জানেই না। তুমি জানো ব্যাংকোয়েট হল, তারপর মিষ্টির দোকান যেখানে মিষ্টি তৈরি হয়, তাদেরও কনসেন্ট টু অপারেট, কনসেন্ট টু এস্টাবলিশ নিতে হয়। আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের না ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ক্যাটেগরাইজেশন আছে, যেমন রেড ক্যাটেগরি ইন্ডাস্ট্রি, অরেঞ্জ ক্যাটেগরি ইন্ডাস্ট্রি, গ্রিন ক্যাটেগরি ইন্ডাস্ট্রি, হোয়াইট ক্যাটেগরি ইন্ডাস্ট্রি অ্যান্ড এক্সেম্পটেড। এই হোয়াইট আর এক্সেম্পটেডে পারমিশন লাগে না, শুধু একটা জানিয়ে রাখতে হয়। কিন্তু রেড, অরেঞ্জ, গ্রিন এই তিনটেতেই কিন্তু কনসেন্ট টু অপারেট, কনসেন্ট টু এস্টাবলিশ অ্যাপ্লাই করে তার যা যা রিকুইজিট ডকুমেন্টস আছে জমা করতে হবে, অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে, করার পর পাবে। এবার এই কনসেন্ট টু অপারেট, কনসেন্ট টু এস্টাবলিশ যদি সেই ফ্যাক্টরি না থাকে, বা যদি ফ্যাক্টরি কোনোভাবে পলিউশন করছে সেটা প্রমাণ করা যায়, তখন কিন্তু তাকে একটা সুযোগ দেওয়া হবে। তাকে তার বক্তব্য, দেখুন যে কোনো জায়গায় একটা ফ্যাক্টরি বন্ধ করা মানে তো ডেফিনেটলি মানে সেই ফ্যাক্টরি ওনার থেকে শুরু করে ফ্যাক্টরির উপরে তো অনেকেই নির্ভর করছে না, তাদেরও সেই বলা যায় পেটে লাথি মারা। কিন্তু যদি অন্যায় করে তাকে সুযোগ দেওয়া হবে, যে সুযোগ দেওয়ার পরেও যে সে নিজেকে রেকটিফাই না করে, না শুধরে নেয়, অবভিয়াসলি তখন কোর্ট বাধ্য হবে তখন সেটাকে বন্ধ করে দেওয়ার ডাইরেকশন দিতে। আবার যদি পরবর্তীকালে সে একটা অ্যাপ্লিকেশন করে কোর্টকে স্যাটিসফাই করতে পারে যে হ্যাঁ আমি রেকটিফাই করে নিয়েছি, যে কারণে বন্ধ করা হয়েছে সেগুলো রেকটিফাই করেছি, কোর্ট আবার নিশ্চয়ই সেটাকে বিবেচনা করে হয়তো দেবে, ফ্যাক্টরিটা খুলে দেওয়ার অর্ডারও করে দিতে পারে। স্যার এখন যেটা প্রচলিত, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে, মানে মানুষ ফেসবুকে পোস্টে করে অভিযোগ জানায়, এগুলোর কি কোনো ভ্যালু আছে? আমার ব্যক্তিগত একটা ঘটনা ঘটেছে এরকম, এবার তোমায় বলি একটা ব্যক্তিগত ঘটনা। কলকাতার বুকে একটা ওই খাল টাইপের আছে, আমি দেখি ফেসবুকে একটা পোস্ট যে খালটার অবস্থা খুব খারাপ, ওখানে কিছু বস্তি টেরিয়াও আছে, সে খালটাকে যেভাবে হোক মানে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশ্বাস করবে না, আমি ওটা ফেসবুকে আমি দেখি যে ফেসবুকে যে পোস্টটা করেছে সেটা একটা নিউজ পেপারের কাটিংটাকে স্ক্যান করে ফেসবুকে দিয়েছে। আমি খবর নিয়ে সেই নিউজ পেপারটাকে কিনে আমি কোর্টে সেটাকে মেনশন করে উইথ নিউজ পেপার দিই। কোর্ট সুমোটো মামলাটা নিয়ে নেয়। আর একটা কথা বলি, গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু সুমোটো মামলা নিতে পারে, সেটা কিন্তু তাদের নিজস্ব ক্ষমতা আছে। যদি মনে হয় যে হ্যাঁ এরকম প্রচুর মামলা সুমোটো নিয়েছে, আমি নিজে প্রচুর মামলা করেছি যেখানে কোর্টের মনে হয়েছে যে না এখানে একটা মারাত্মক একটা পলিউশন হচ্ছে, একটা দূষণের ব্যাপার আছে, কোর্ট থেকে কিন্তু সরাসরি নিয়ে নেয়। এবার আমার নিজের যে অভিজ্ঞতা, সেই মামলাটা প্রায় শেষের পথে, এখনো মামলাটা শেষ হয়নি, কিন্তু সেটাই কিন্তু এই ফেসবুকের মাধ্যমে। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, সাবজেক্ট টু কারেকশন, আমি কারোর কোনো ফিলিংসে আমি আঘাত করতে চাই না,
আমি জনসাধারণের জন্য একটা কথা বলবো, যেটা আমি নিজেও বিশ্বাস করি, আমি ভেতর থেকে মানি। আজকাল না খুব বড় বড় কিছু লয়ার আর ডক্টর বেরিয়েছে। কি নাম বলুন তো তাদের? গুগল লয়ার, গুগল ডক্টর। গুগল করে সবাই সবকিছু পেয়ে যাচ্ছে। আচ্ছা, গুগল করে যদি সবকিছু পেতো তাহলে কোর্টের দরকার ছিল না ডাক্তারের দরকার ছিল? আজকে আমারও শরীর খারাপ হলে আমি কিন্তু গুগল করে কিছু দেখি না, আমি একটা ডাক্তারের পরামর্শ নিই এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যা ওষুধ দেওয়া হয়, যদি বেড রেস্ট বলা হয় বেড রেস্ট, হসপিটালাইজেশন বলা হয় হসপিটাল, আমি কিন্তু গুগলে যাই না। ওই সামান্য অর্থ বাঁচাবার জন্য আমি ডাক্তারের কাছে যাব না, একটা প্রেসক্রিপশন লিখবেন 500, 1000, 100, 1 টাকা যাই হোক, আমি যাব না। এটা আমাদের একটা জনসাধারণের মধ্যে একটা হয়েছে। অনেকেই আমি দেখেছি এরকম কেস, অনেক আমার কাছে এসছে, যেটা একটা ভালো মামলাটা কিন্তু খুব সুন্দর রায় হয়ে যেত, কিন্তু তারা নিজে থেকে নিজেরা যেটা ঠিক মনে করেছেন, তার জন্য মামলাটা পুরো কেচিয়ে গেছে। তো এই গুগল ডক্টর, গুগল লয়ার করে কোনো লাভ নেই, বিকজ আলটিমেটলি ইট উইল সার্ভ নো পারপাস। আমরা নিজেদের ক্ষতি নিজে করছি। আজকে দেখুন না, যাদের যেটা কাজ তাদেরকে করতে দিন। আজকে পুলিশদের, আইন রক্ষক, তাদের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ডাক্তার সাহেবদের কাজ হচ্ছে টু সি দ্য পেশেন্টস, টু গাইড দেম। লয়ার্সদের কাজ হচ্ছে টু গাইড দেয়ার ক্লায়েন্টস। যার কাজ যেটা করতে দেয়া, তাই না? এটা আমার মনে হয়, এটা আমার একদমই আমার ব্যক্তিগত অভিমত। আমরা অনেকে অনেক কিছু জানি না, কিন্তু সেগুলো জানলে, আর যে কোনো জিনিসই আমরা যদি না জানি, অজানা থাকে, সেটা আমাদের কঠিন মনে হবে। কিন্তু যদি জিনিসটা জেনে যাই এবং সেখানে যদি একটু পড়াশোনা করা বা একটু চর্চা করতে পারি বা জিনিসটা সঠিক জায়গায় গিয়ে জানতে পারি, জিনিসটা সহজ, কঠিন নয়। এবং তবে আমার মনে হয় পরিবেশ সংক্রান্ত বিষয় আমাদের সবারই সচেতন হওয়াটা খুব দরকার। ইট ইজ হাই টাইম, যে কোনো পরিবেশ সংক্রান্ত বিষয়, কারণ পরবর্তীকালে এরকম না হয় যে আমাদের আফসোস করতে হলো, সেই সুযোগটাই যাতে না হয়। তো সেই ক্ষেত্রে পরিবেশ সচেতনতা খুবই প্রয়োজন। এবং আমার ভালো লাগলো এখানে বলে। থ্যাংক ইউ রিনিকা। ধন্যবাদ জানাই মিস্টার শিবজ্যোতি চক্রবর্তীকে আমাদের দর্শকদের এত সহজভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ লিগ্যাল জোন, জটিল আইন, সহজ ব্যাখ্যা। আপনি যদি মিস্টার শিবজ্যোতি চক্রবর্তীর সাথে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।